এর 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রথম, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র, কৃষক, বৃষ্টি। বৃষ্টি নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পাশে, পাকুড় বট অসত্য শাখে পাকুড়। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে কোল, মুন্ডা সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলো রেণু, স্বর্ণরেণু, ধুলো রেণু। ফাঁকি গল্পের বর্ণিত গাছটি হলো আম, জাম, বেল। উত্তর হবে আম। পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়, মাটিতে, জলে। পাতায়। বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোঁদরের, হাঙরের, ছাগলের সঙ্গে তুলনা করেছিল। ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল। উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে। উত্তর হবে শব্দের আগে। সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি, 21টি, 22টি, 20টি। অনুসর্গ হলো কে দিয়ে, এ দিয়ে। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে কোল, ভিল, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর। সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর। সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ, ত্রিভুজ, বৃত্ত, দ্বিভুজ, সরলেখা, ছড়াছড়ি। চতুষ্কোণ ও ত্রিভুজ। দুয়ের দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকালের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না। শরতের আশীর্বাদ তোমাদের ওপরে ঝরুক, কে এমনটি কামনা করেছে? শরতের আশীর্বাদ তোমাদের ওপরে ঝরুক, সূর্য এমনটি কামনা করেছেন। গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল? গোপাল তাদের বাগানে ফুল গাছ লাগাতে চেয়েছিল। পাখিরালয়ের বাসায় কি কি পাওয়া যেত না? পাখিরালয়ের বাসায় বাঘের শিকার বা খাদ্য পাওয়া যেত না। কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়ালচিত্রের একটা সাধারণ লক্ষণ হলো পদ্ম। ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম আম। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনেখোলায় গিয়েছিল। কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? 10-12খানি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। উধর বোঝা বুধর ঘাড়ে কথাটি কে বলেছিল? উধর বোঝা বুধর ঘাড়ে কথাটি কাক বলেছিল। রাজকন্যা গুলিসুতো কে খেয়ে ফেলেছিল? রাজকন্যার গুলিসুতো বুড়ো গল্পের মন্ত্রী খেয়ে ফেলেছে। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল। আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? উত্তর লিখবে আম গাছটির ডালে কাক বাসা করেছিল। তিনের দাগে নিচে যে কোনো 6টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। কবি কার থেকে চিঠি পেয়েছেন? তার সঙ্গে গাংশালিক তার চিঠিতে কি বলেছে? কবি জসিমউদ্দিন প্রথমে লাল মোরগের কাছ থেকে চিঠি পেয়েছেন, তারপর চকাচকি গাংশালিক, বাবুই ও কোড়াকুড়ি পাখির কাছ থেকে চিঠি পেয়েছেন। সবার শেষে কবি তার খোকা ভাইয়ের চিঠি পেয়েছেন। প্যারা চেঞ্জ করে লিখবে চিঠি কবিতায় গাংশালিকও কবিকে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে সে কবিকে নদীর পাড়ের মোড়ল বা প্রধান হতে আমন্ত্রণ জানিয়েছেন। নেক্সট, শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে। শহরের চিত্রটি কেমন তা ছড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? প্রখ্যাত সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে রচনায় গ্রাম শহরের তুলনামূলক আলোচনা প্রসঙ্গে আলোচ্য মন্তব্যের অবতারণা। শহরের সবুজের সমারোহ হারিয়ে গেছে, আকাশ ছেয়ে গেছে কলকারখানার কালো ধোঁয়ায়। রোজকার প্রয়োজনে মানুষ শহরমুখী হয়। শহরে মানুষের পায়ে জড়িয়ে আছে শহরের সভ্যতা। সকলেই যেন কিসের তাড়নায় প্রতিনিয়ত ছুটে চলেছে। প্যারা চেঞ্জ করে লিখবে শহরের সীমানা অতিক্রম করলেই দেখা যাবে দরাজ আকাশ। পিচ ঢালা রাস্তার দুপাশে সবুজের ভিড়, সেখানে দাঁড়িয়ে আছে বট, পাকুড়, শাল, সেগুন, বিথি। তাদের ডালপালার বাহারি শোভা। রাস্তার পাশে কখনো জনপদ, কখনো খোলা মাঠ ধরা দেয় যাত্রীর চোখে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এইসব ছবির পরিবর্তন ঘটে প্রকৃতির আপন মেজাজে।
এই রাস্তার ওপার এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। মরশুমের দিনে রচনায় পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় গ্রীষ্মের পরিবেশ বর্ণনা প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বাতাস উত্তপ্ত হয়ে ওঠে। তখন পিচঢালা রাস্তায় দেখা যায় এক মজার দৃশ্য। দূর থেকে দেখলে মনে হবে যেন রাস্তা চিকচিক করছে আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া। কাছে গেলেই ছবিটা পাল্টে যায়। সেই জল আর গাছের ছায়া উধাও, মরুভূমির মরীচিকার মতো অদৃশ্য হয়ে যায়। ওই মজার দৃশ্যের পেছনে রয়েছে আলোর প্রতিফলনের কারসাজি। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই দৃশ্য আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, হাটের স্থান ছড়িয়ে দূরে গ্রামের ছবি কিভাবে ফুটে উঠেছে লেখো। দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12খানি গ্রামকে নিয়ে একখানি হাট বসে। হাট যখন কেনাবেচা চলে তখন ওপারে গ্রামের মানুষ নদী পার হয়ে এপারে হাটে পসরা নিয়ে উপস্থিত হয়। হাট ভাঙার পর সবাই নিজের নিজের গ্রামে ফিরে যায়। পরন্ত বিকালে দূরের আকাশ দিয়ে যখন বকের দল উড়ে যায় তখন সূর্যের শেষ আলো যেন বকের পাখার আড়ালে মুখ লুকায়। এরপর গ্রামের সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলায় গ্রামের বধূরা ঘরে ঘরে প্রদীপ জ্বালায়। সেই আলোতে দূরের গ্রামগুলি যেন সেজে ওঠে। অন্যদিকে সারাদিনের কর্মচঞ্চল কোলাহলমুখর হাট তখন গভীর নিস্তব্ধ আর অন্ধকারে ডুবে যায়। এইভাবেই আলোকিত গ্রামের উল্লেখ করে কবি নির্জন হাটের একাকিত্বের বেদনাকে জীবন্ত করে তুলেছেন। নেক্সট, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? কোন তিথিতে কৃষিরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনের দুর্গাপুজো, কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব উপলক্ষে আঁকা হয়। কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজ অনেক প্রাচীন উৎসব পালিত হয়। এই সময় সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীর মানুষেরা সমগ্র ঘরবাড়ি মেরামত করেন। তারপর তারা ঘর লেপামোছা করার পর গৃহাঙ্গনে প্রবেশদ্বার থেকে উঠোন, গোয়াল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজিয়ে তোলেন। পরের প্রশ্ন, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? উত্তর লিখবে, গোপালবাবুর বাড়ি ছিল পুরীঘাট অঞ্চলে। এই অঞ্চলে আম গাছ বেশ একটা চোখে পড়তো না, তাই তার বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে বেড়ে ওঠা আম গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করত। একই সঙ্গে সেইটি ওই বাড়িকে বৈশিষ্ট্যের দিক দিয়ে অন্য বাড়িগুলোর থেকে পৃথক করে তুলেছিল। তাই গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কার্জরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ি পশ্চিমে, যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যায় সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা বিয়ে উপলক্ষেও অনেক লোক সেই আম গাছের ডাল বা পাতা চেয়ে নিয়ে যেত। ফলে বহু দূর অঞ্চলেও গোপালবাবুদের সেই আম গাছটির কথা ছড়িয়ে পড়েছিল। এভাবে আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। নেক্সট, গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? বহু বছর আম গাছটির সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অটুটভাবে দাঁড়িয়েছিল, কিন্তু সবার চোখের আড়ালে কবে যে উই পোকা তাকে কুড়ে কুড়ে খেয়ে দুর্বল করে দিয়েছে তা পরিবারের কেউ বুঝতে পারেনি। তাই আষাঢ় মাসের রাতের এক তুমুল ঝড়ে গাছটি হঠাৎ করে ভেঙে পড়ে। গাছটির সঙ্গে বাড়ির সকলের আত্মীয়তা গড়ে ওঠে। তাই এক ঝড়জলের রাত্রে তার মৃত্যুতে বাড়ির সকলের মনে হলো এক পরম বন্ধু যেন হঠাৎ ফাঁকি দিয়ে চলে গেছে। পিঁপড়ে চলার ভঙ্গিটি কেমন? কবি দুদিনের ঘর বলতে কি বুঝিয়েছেন? পিঁপড়ে চলার ভঙ্গিটি ব্যস্ত মুদ্র, অর্থাৎ একই সঙ্গে সুন্দর ও কর্মমুখর। আলোচ্য অংশটি আধুনিক কবি অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে ঘর বলতে পৃথিবীকে বোঝাতে চেয়েছেন। মরণশীল জীবেরা এই ঘরে দুদিনের অর্থাৎ কিছুদিনের জন্য আসে। এই পৃথিবীর ঘরে জীবেরা ক্ষণস্থায়ী বাসিন্দা মাত্র। জীবনের এই ক্ষুদ্র পরিসরটুকু পিঁপড়েদের জীবনেরও চিরসত্য। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? লেখক কোনো এক শীতের রাতে জনমানবহীন জঙ্গলি রাস্তায় অনেকটা সময় কাটানোর পর একটি বেবি অস্টিন গাড়ি দেখতে পেলেন। তিনি ভাবলেন যে করেই হোক গাড়িতে উঠতে হবে, না হলে হয়তো তার আর সশরীরে রাঁচি ফেরা হবে না। এভাবে তিনি চলন্ত গাড়িতে কোনো রকমে উঠে পড়লেন। তারপর তিনি কোথায় নামবেন সেই ঠিকানা বলতে গিয়ে দেখলেন ড্রাইভারের সিটে কেউ নেই। ড্রাইভারহীন গাড়ি
আপনা আপনি সেই নির্জন পথে এগিয়ে চলেছে। সেই মুহূর্তে এই ঘটনাটিকেই লেখকের ভৌতিক বলে মনে হলো। তিনি আর তার কথা শেষ করতে পারলেন না, অবাক দৃষ্টিতে শুধু হাঁ করে তাকিয়ে রইলেন। পরের প্রশ্ন, পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? আশীর্বাদ রচনাংশে এমন একটি দিনের কথা বলা হয়েছে যেদিন বানের জলে চারিদিক ভেসে গিয়েছিল আর তার সঙ্গে অবিরাম ধারায় বৃষ্টি ঝরে পড়ছিল। আমরা জানি পিঁপড়ে খুব ছোট্ট প্রাণী, একটি বৃষ্টির ফোঁটা তার গায়ে আছড়ে পড়লেও সে আঘাত পেতে পারে, এমনকি মারাও যেতে পারে, বন্যার প্রবল স্রোতে ভেসে যেতেও পারে। তাই একলা অসহায় পিঁপড়েটি প্রবল বন্যায় প্রাণ বাঁচানোর তাগিদে কোনো মতে আশ্রয় নিয়েছিল একটি ঘাসের পাতার নিচে। নেক্সট, বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? ছোট্ট বাঘ খিদের জ্বালায় কাঁকড়া ধরতে গর্তে থাবা ঢোকায়, কাঁকড়া তার লাল দাঁড় দিয়ে কামড়ে ধরে তার থাবায়। যন্ত্রণায় কান্না জুড়ে দেয় বাঘছানাটি। ছোট্ট ছানার কান্না শুনে বাঘ ছুটে আসে, তারপর তার লম্বা নখের থাবা বসিয়ে কাঁকড়ার দাঁড় ভেঙে ছানাকে কাঁকড়ার হাত থেকে বাঁচায়। ছোট্ট বাঘছানাটি যখন পাখি এবং কাঁকড়া ধরতে ব্যর্থ হয় তখন প্রচণ্ড খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে মিনি মাছ ধরতে জলে নামে। বাঘটির মা তা দেখে লজ্জা পায়, কারণ বাঘের পক্ষে ভোঁদরের মতো জলে নেমে মাছ ধরা মানায় না। বাঘ কেবল পশু শিকার করবে, সেটাই হবে বাঘজাতির পক্ষে গর্বের ও সম্মানজনক। নেক্সট রয়েছে 4 দাগে, নির্দেশ অনুসারে উত্তর দাও। সমঞ্চারিত ভিন্নাত্মক শব্দগুলোর অর্থ লেখো। দেখো, অনু, অমূর্ধন্য ষ অনু মানে হচ্ছে পশ্চাৎ, আর অমূর্ধন্য ষ অনু মানে হচ্ছে ক্ষুদ্র। কোটি মানে কোমর, আর ককারের কোটি মানে শত লক্ষ। কয়শূল কুল মানে বংশ, আর কয় দীর্ঘ কুল মানে তট। দয় বয় দীর্ঘ দ্বীপ মানে জল বেষ্টিত ভূখণ্ড, আর দয় দীর্ঘ দ্বীপ মানে প্রদীপ। দিন, দয় শেষে দিন মানে দিবস, আর দয় দিন মানে দরিদ্র। দয়াকার দ্বার মানে স্ত্রী, দয় বড় দ্বার মানে হচ্ছে দরজা। 5 দাগে রয়েছে যে কোনো নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান রয়েছে 5। বর্ষণমুখর বাংলা, স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। দেখে নাও, আমি আজকে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা ভিডিওতে থামিয়ে থামিয়ে তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। নেক্সট রয়েছে স্বামী বিবেকানন্দ, দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন নমুনা, প্রশ্নপত্র আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।